মোবাইলের সাউন্ডটা একটু কম, তো এর কারণে শুনতে পাইনি। ওকে, আর আচ্ছা এমনিতেও ভলিউমটা ডাউন করা ছিল এর কারণে। আচ্ছা দেখো, গত ক্লাসে যা পড়াইছি সেখানে কি কোনো প্রবলেম আছে তোমাদের? মিস, একটা প্রবলেম আছে। বলো কোনটা। মিস, হাইড্রোজেন, অক্সিজেন এগুলা যে ছিল, এগুলা হাইড্রোজেন কি এক ধরনের গ্যাস আছে, কথা নাইট্রোজেন কি জিনিস? আরেকবার বলো। মিস, হাই মানে এইটা হুম। হচ্ছে অক্সিজেন, একটা বাতাস। এখন আমি চিন্তা করতেছি যে নাইট্রোজেন জিনিসটা কি। ও আচ্ছা, বুঝতে পারছি। এখানে দেখো, আমি যেদিন তোমাদের ওই যে পিরিয়ডিক টেবিল দেখাইছিলাম, মানে পর্যায় সারণী, ওখানে 118টি মৌল দেখাইছিলাম, মনে আছে? জি মিস। তো ওইখানে 118টি মৌলকে প্রধানত ধাতু আর অধাতু দিয়ে ভাগ করা হয়, ঠিক আছে? মানে কিছু কিছু মৌল হচ্ছে ধাতু, কিছু কিছু মৌল হচ্ছে অধাতু। এবার এরপরে হচ্ছে কিছু কিছু মৌল গ্যাসীয় থাকে, ঠিক আছে? তো মনে করো এক একটা মৌল বা এক একটা পরমাণু এক 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 রকমের থাকে, ঠিক আছে? মানে এক এক ধর্মের থাকে। কোনোটা হচ্ছে ধাতু থাকে, কোনোটা অধাতু থাকে, কোনোটা গ্যাসীয় থাকে, বুঝতে পারছো? তো নাইট্রোজেন হচ্ছে গ্যাসীয়। কিন্তু তুমি যদি বলো মিস অ্যালুমিনিয়াম কি, অ্যালুমিনিয়াম কিন্তু তুমি পাবা। অ্যালুমিনিয়ামটা হচ্ছে ওটা কি, ধাতু, বুঝতে পারছো? গোল্ড ধাতু। তো ধাতুর বাইরে মনে করো গ্যাসীয় গুলাকে অধাতুর মধ্যেও ফেলা যায়। তো এরকম প্রত্যেকের বৈশিষ্ট্য আছে, বুঝতে পারছো? তো তোমরা যখন বড় ক্লাসে যাবা তখন ওটা ডিটেলস পড়লে ওটা বুঝে যাবা। হ্যাঁ বলো। সালাম আরিবা, আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। দেরি করছো কেন? রাইমের দুপুর থেকে জ্বর, ও স্কুলেও নিয়ে যাই নাই, অনেক জ্বর, 103 হবে। ও, ওয়েদার খারাপ তো একটু। হ্যাঁ, ওর বোনেরও জ্বর, ওই মেয়েটারও জ্বর, ওরও আজকে থেকে আসছে আর কি ও জ্বরটা। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, মেডিসিন দেন, দেখা যাক আল্লাহর হ্যাঁ, সাথে। খাচ্ছে। আচ্ছা, ও এমনিতে অনলাইনে থাকুক, সমস্যা নাই, স্ক্রিনে থাকুক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরিবা বলো। তো এটা হচ্ছে ধাতু আর অধাতু। তো গত ক্লাসে তো আমাদের হচ্ছে উম আচ্ছা, আরিবা লিভ নিয়ে নিছে। তাহিম, তুমি তো হোমওয়ার্ক করতে পারোনি অসুস্থতার জন্য। এমনি গত ক্লাসে কি প্রবলেম ছিল দেখেছো কি? ইয়েস মিস। সমস্যা কি ছিল কোনো? মিস, আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা দেখো, আমরা অবস্থা সম্পর্কে পড়েছিলাম গত ক্লাসে, আর আজকে পড়বো হচ্ছে মিশ্রণের উপাদান পৃথকীকরণ। মিশ্রণটা কি, আর সেই মিশ্রণের উপাদানটা কি করবো আমরা, পৃথক করব। তো মিশ্রণটা কি, গত ক্লাসে আমরা দেখেছি যে হাইড্রোজেন সিঙ্গেল একটা পরমাণু, কিন্তু যখন দুইটা হাইড্রোজেন দেওয়া যায় তখন এটা মিক্সড হয়ে গ্যাস উৎপন্ন করে। আবার যখন এর সাথে অক্সিজেন লাগানো হয় তখন হচ্ছে পানি পানি হয়ে যায়। তা মানে কিছু কিছু মানে কোন মৌলের সাথে অন্য কোনো মৌল যখন কি হয়, মিশ্রণ করা হয় বা মিক্সিং করা হয়, তখন কি হয়, মানে এক এক ধরনের পদার্থ সৃষ্টি হয়। তো এখানে চানাচুরের সাথে তুলনা করা হয়েছিল। তো দেখি এখানে পৃথকীকরণ, মানে আজকে আমরা শিখবো যে এই পানি থেকে সবগুলা কিভাবে পৃথক করে, ঠিক আছে? মানে পরমাণু আবার আলাদা করে কিভাবে। আমরা তো আগে দেখছি পরমাণু, তো সেই পরমাণু থেকে আমরা পদার্থ দেখছি, মানে পদার্থ কিভাবে আহ কিভাবে পরমাণু থেকে পদার্থ হয় সেটা দেখেছি। আর আজকে আবার দেখবো পদার্থ থেকে আবার কিভাবে পরমাণু হয়। তো এখানে দেখো বলছে মিশ্রণের উপাদান পৃথকীকরণ। আমরা নিশ্চয়ই চানাচুর খেয়েছি, অনেকগুলো জিনিস, যেমন উম
আচ্ছা, এটুকুন কি পড়েছিলাম? আচ্ছা, পড়লেও আবার পড়ি। যেমন বাদাম, ডাল, চিড়া, বিভিন্ন রকমের মশলা সহ আরো কিছু উপাদান একত্রে মিশিয়ে তৈরি করা হয় চানাচুর। তো মিশ্রণের মধ্যে মধ্যে তার উপাদানগুলো কি হয়, মিলেমিশে পাশাপাশি অবস্থান করে, কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি করে না। মিশ্রণের মধ্যে উপাদানগুলো তাদের, হ্যাঁ বলো, তুমি লিখো। মিস আমার ইন্টারনেটে অনেক সমস্যা হচ্ছিল, মানে আমার বাবার মোবাইলটা ক্লাসে ঢুকাই যাচ্ছিল না, এর কারণে আমার মার মোবাইল আবার নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখো মিশ্রণ পড়ছি। হুম, কোনো প্রবলেম থাকলে বলবা। তো বলছে নিজ নিজ বৈশিষ্ট্য বা গুণাগুণ বজায় রাখতে পারে। আমরা ইতিমধ্যে মৌলিক ও যৌগিক পদার্থ সম্পর্কে জেনেছি। আর মিশ্রণও এক ধরনের পদার্থ যেখানে মৌলিক ও যৌগিক পদার্থ পাশাপাশি থাকে। তাহলে মিশ্রণটা কি? মিশ্রণ হচ্ছে এক ধরনের পদার্থ। তো যাতে কি কি থাকবে, একাধিক মৌলিক পদার্থও থাকতে পারে, আবার যৌগিক পদার্থও থাকতে পারে, আবার মৌলিক যৌগিক মিক্সড হয়ে থাকতে পারে। যেমন এখানে যেহেতু চানাচুরের সাথে তুলনা করছে, তো মনে করো চানাচুরের আটাতে আমরা শুধু চানাচুর কিন্তু বেসন বা আটা দিয়ে বানাই, মূল যে উপাদানটা যেটা আমরা মচমচা খাই আর কি, তো সেটা হচ্ছে আটা দিয়ে বানাই। তো আটা তো একটা হচ্ছে উপাদান, তাই না? আবার বাদাম একটা উপাদান, আবার চিড়া একটা উপাদান, ডাল উপাদান। তো এগুলো আলাদা আলাদা, আবার মিক্সড করেও একটা চানাচুর তৈরি হচ্ছে, আবার মিক্সড করেও একটা উপাদান, ওখানে কোনো মিক্সিং উপাদানও ওখানে ব্যবহার করা যেতে পারে। তো সেম এখানে মিশ্রণও সেরকমই, যে ওটা শুধু মৌলিক পদার্থ থাকতে পারে, আবার যৌগিক পদার্থও থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের কাজ কি? এখানে আমাদের কিছু কাজ আমি যেটা তোমাদের করতে দিছিলাম। এখন দেখো, এখানে যেটা বলছে মিশ্রণ থেকে উপাদানগুলোকে কিভাবে পৃথক করতে পারি। মিশ্রণের উপাদান পৃথক করা, যা করতে হবে, মানে আমাদের কি করতে হবে, বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ সংগ্রহ করে সাদা কাগজের ওপরে নিই। কিছু লোহার টুকরা, মানে একদম ছোট ছোট, মানে তুমি এখানে চাইলে এই এক্সপেরিমেন্টটা করতে পারো। একটু বালি নিবা, আর তোমাদের যে সেফটি পিন থাকে, যেগুলো আমি এই যে হেজাবে মারি, তো তোমাদের মেয়েদের পিন থাকে। আর ছেলেদের ক্ষেত্রে কি বলবো, তুমি কলমে যে মানে ই মানে নিব, হুম, যেটা দিয়ে লেখে, মানে এক কথা হচ্ছে কোনো ইসের সাথে, চুম্বকের সাথে লাগবে এরকম কোনো পদার্থ ওখানে কিছুটা ছিটাই দিবা, মানে মিক্সড করে দিবা বালির সাথে। এরপরে কি করবা দেখো, বলছে একটি চুম্বক নিয়ে মিশ্রণের ভিতরে নাড়াচাড়া করি, দেখা যাবে চুম্বকের গায়ে কালো রঙের গুঁড়া পদার্থ লেগে আছে, এগুলোই হচ্ছে লোহার গুঁড়া। আর অন্য একটি কাগজে লোহার গুঁড়োগুলো সংরক্ষণ করি, কয়েকবার চেষ্টায় লোহার গুঁড়োগুলো আলাদা করি। এখানে যেমন দেখাচ্ছে, এখানে যদি চুম্বকের দণ্ডটা এরকম ঘোরানো হয়, তখন কি হবে, লোহার গুঁড়াগুলো উঠে আসবে আর বালিগুলো থেকে যাবে। তো এইভাবে কয়েকবার ঘুরাইলে দেখবা যে ওটা আলাদা হয়ে যায়। তাহলে কি হলো, মিশ্রণটা থেকে আমাদের পদার্থগুলো আলাদা হয়ে গেল। বুঝতে পেরেছো কি? তাহলে কিভাবে মিশ্রণ থেকে আলাদা করা যায়। সেম তুমি, আমরা যেহেতু চানাচুরের সাথে তুলনা করছি, তুমি কি বাদামটা তো খুব সহজে বেছে ফেলা যায়, তুমি বেছে ফেলো এইভাবে, মানে এরকম আলাদা করা যায়। তো এইরকম হচ্ছে পদার্থের ক্ষেত্রে সেম এরকম করা যায়। এরপরে দেখো আরো কিছু উদাহরণ আছে। এখানে লোহার চুম্বকীয় বৈশিষ্ট্য ব্যবহার করে অচুম্বকীয় পদার্থকে আলাদা করা হয়েছে। কিভাবে আলাদা করলো? লোহা চুম্বকীয় বৈশিষ্ট্য, মানে চুম্বক লোহাকে আকর্ষণ করে, বা লোহা চুম্বকের সাথে মানে আকর্ষিত হয়। তো এই বৈশিষ্ট্য কারণে এরা কি হয়, আলাদা হয়। এভাবে চুম্বক ব্যবহার করে আহ আমরা পানি বা অন্য যে কোনো জায়গা থেকে লোহা বা লোহা জাতীয় জিনিস খুঁজে বের করতে পারি। তাহলে লোহার কোনো কিছু, যদি মনে করো তোমাদের একটা চাবি কোনো জায়গায় পড়ে গেছে পানির মধ্যে, ঠিক আছে, তখন কিভাবে বের করবা, লোহা দিয়ে চুম্বক দিয়ে খুঁজে বের করতে পারবা। আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করেছি তা থেকে নিশ্চয়ই বুঝেছি সব মিশ্রণ থেকে তার উপাদানগুলোকে পৃথক করার পদ্ধতি একই রকম না। এখন এখানে যেটা বলছে যে আহ সব কি সবকিছুই কি তোমার লোহা দিয়ে কি আলাদা করা যাবে? বলো, আলাদা করা যাবে কি? নো মিস। কখনোই করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, এক একটার জন্য এক এক রকম পদ্ধতি আছে। তো মিশ্রণ থেকে তার উপাদান সমূহ পৃথক করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা হয়।
ঠিক আছে, তো পদ্ধতিগুলো কি এখানে আরো কিছু লেখা আছে, তো সেটা আমরা পড়ে দেখি। মিশ্রণের উপাদান পৃথকীকরণ সম্পর্কে আমরা আরো কিছু জানি। মিশ্রণে দুই বা ততোধিক পদার্থ নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। কোনো মিশ্রণের উপাদানগুলো সর্বত্র সমানভাবে বিস্তৃত থাকে, মানে কি অনেকগুলা পদার্থ একসাথে পাশাপাশি অবস্থান করে আর কিছু কিছু জায়গায় সমানভাবে বিস্তৃত থাকে, এটাকে বলে সমসত্ব মিশ্রণ। মানে কিছু মিশ্রণে উপাদানগুলো কি হয়, সমানভাবে বিস্তৃত থাকে, মানে সমানভাবে থাকে। যদি মনে করো এটা তুমি চানাচুরের সাথেই ধরো, ওখানে আটাও যতখানি থাকবে, আবার হলো বাদামও ততখানি থাকবে। ঠিক আছে, এরকম চিড়াও যতখানি থাকবে বাদামও ততখানি থাকবে, এরকম মানে ওটার ইকুয়ালিটি সেম থাকে। আচ্ছা, এটাকে বলে সমসত্ব মিশ্রণ। যেমন চিনির শরবত, চিনির শরবত কি একটা সমসত্ব মিশ্রণ। এই মিশ্রণের উপাদান হলো পানি ও চিনি। শরবতের মধ্যে পানি এবং চিনি অবস্থান সর্বত্র একই থাকে। যদি শরবতের চিনির উপস্থিতি বোঝা না যায়, আবার কোনো মিশ্রণে, মানে বলছি যে এখানে যদিও চিনির উপস্থিতি বোঝা যায় না, কিন্তু ওদের কি, ওদের হচ্ছে চিনি আর পানির অবস্থান সব জায়গায় একরকম থাকে। এই কারণে দেখবা তুমি যখন শরবতটা খাবা, কখনো কি এমন হয়েছে যে মনে করো প্রথম গ্লাস খাচ্ছ, আহ মিষ্টি বেশি লাগছে, আবার খাচ্ছ মিষ্টি কম লাগছে, এরকম আপ ডাউন করছে কি তোমাদের বলো যখন শরবত খেয়েছো? নো মিস। এর কারণ কি, মানে আমরা তো খাই, মানে যদি চিনি কম দিই তাহলে টেস্টটা কম লাগে, আর যদি বেশি দিই তো চিনির মিষ্টি বেশি হয়। এটা কিন্তু তুমি যত গ্লাসই খাও না কেন সমান আসে। কারণ কি, কারণ এর উপাদানগুলো ওখানে সমানভাবে বিস্তৃত, মানে এটা একটা সমসত্ব মিশ্রণ। এটাকে কি বলে, সমসত্ব মিশ্রণ। মনে থাকবে? জি মিস। আচ্ছা, এখন দেখো আবার কোনো মিশ্রণে প্রতি উপাদানের উপস্থিতি বোঝা যায়। মিশ্রণগুলোর মধ্যে উপাদানগুলো সমানভাবে মিশ্রিত থাকে, কোথাও বেশি কোথাও কম। এটাকে বলে হচ্ছে অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে, তাহলে সমসত্ব আর অসমসত্বটা কি, মানে ওটাতে বোঝা যাবে না, কিন্তু ওটা হলো সমান, সমানভাবে দুইটা সমান ভাবে থাকবে। আর এখানে অসমসত্বতে উপাদানগুলো থাকবে হচ্ছে কোথাও কম কোথাও বেশি। যেমন বালু আর লোহার গুঁড়া, ওটা যখন তুমি নাড়াবা তখন কখনো ও একবার তুমি নাড়াইলা অল্প কিছুটা উঠলো, আবার নাড়াইলে আর একটু বেশি উঠবে, এরকম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বলছে যে আমাদের প্রয়োজনে আমরা মিশ্রণের উপাদান পৃথক করি। আমাদের প্রয়োজনে কি করি, মিশ্রণের উপাদান পৃথক করি। বিভিন্নভাবে আমরা মিশ্রণের উপাদান পৃথক করতে পারি। যেমন ধান ও ধানের চিটার মিশ্রণ থেকে ধানের চিটাকে পৃথক করতে বাতাস ব্যবহার করি। আচ্ছা, এখানে আরো কিছু মিশ্রণের তোমাদের উদাহরণ দিচ্ছে। এখানে তোমরা কখনো যদি ধান দেখো, আমরা যেটা চাল খাই ওটা ধান থাকে, ঠিক আছে, ওই ধানের ওপরে আবার চিটা, মানে ওটা খোসা না, ওটা মানে ধানটা হচ্ছে যেগুলোর গ্রোথ কম হয়, হ্যাঁ, ওটা একদমই ওইখানে চাল হয়ে পারে না এমন। তো ওইটা থেকে আলাদা করতে হয়, আমাদের ধানকে প্রথমে চিটা থেকে আলাদা করতে হয়। তো এটা আলাদা করতে কি ব্যবহার করা হয়, বাতাস। বাতাস দিলে, মানে কেউ কুলা দিয়ে বাতাস দেয়, কেউ ফ্যান দিয়ে দেয়, দিলে ওটা আলাদা হয়ে যায়, আর এক জায়গায় পড়ে যায়, তখন শুধু ধানগুলা পাই, ধান থেকে আমরা চাল করি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মিশ্রণ। এখন আরেকটা মিশ্রণ দেওয়া আছে, বলছে চায়ের লিকার থেকে চা পাতা পৃথক করার জন্য ছাঁকনি ব্যবহার করি। এর মানে কি, আমরা যে চা খাই, এটা তো আমরা সবাই দেখছি তাই না, যে আমরা যখন চা খাই, যে এখানেও দেখাচ্ছে চায়ের লিকার গুলা এক জায়গায় ফেলে দেওয়ার জন্য, চায়ের লিকার তো আর খাওয়া যায় না, ওটা আলাদা করার জন্য ছাঁকনি ব্যবহার করি। তো এখানে দেখো আমরা মানে কয়টা প্রসেস শিখলাম। একটা হচ্ছে চুম্বক দিয়ে আলাদা করলাম, পৃথক করলাম। আর আরেকটা হচ্ছে বাতাস দিয়ে ধানের চিটা আলাদা করলাম। আবার চায়ের লিকার চা থেকে আলাদা করলাম হচ্ছে ছাঁকনি ব্যবহার করে। বুঝেছো? তো তাহলে আমরা কিন্তু অনেকগুলো শিখলাম এখানে কিভাবে পৃথকীকরণ করা যায়। এরপরে তোমরা যখন আরো বড় ক্লাসে পড়বা, এরপরে তোমরা পদার্থ ডাইরেক্ট চা, মানে এখানে মনে করো পানি, ঠিক আছে, ঠিক আছে, পানি H2O,
এইটা ভেঙে কিভাবে আলাদা করা যায় এটাও তোমরা শিখবা যখন ক্লাস 9-10-এ পড়বা। তো এরপরে দেখো আরেকটা পদ্ধতি আছে, বলছে তাপ দিয়ে বাষ্পীয়করণ প্রক্রিয়ায় চিনির শরবত থেকে চিনিও আলাদা করা যায়। তুমি যখন একটু বেশি দিতে হয় তাহলে এটা বেশি ভিজিবল হয়। তুমি বেশি চিনি দিয়ে একটা মানে শরবত করবা, তারপর ওটা জ্বালাবা বা অল্প একটু পানি দিবা, যেমন আমরা ক্যারামেল করি। দেখবা তোমার মায়েরা যখন পুডিং বানায়, পুডিং তো খেয়েছো সবাই, খাওনি? জি মিস। আচ্ছা, পুডিং যখন বানানো হয় তখন কিন্তু প্রথমে ক্যারামেল করা হয়। তো ওইখানে 2 চামচ পানি, 2 চামচ চিনি, 1 চামচ পানি, এই অনুপাতে দেওয়া হয়। যদি 2 কাপ পানি দেয়, 1 কাপ চিনি দেয়। তো ওইটা যখন জ্বালায়, ঠিক আছে, তখন পানিটা কিন্তু থাকে না, কিন্তু চিনিটা কি হয়, গলে যায়। গলে একটা কালার হয়, যেটা অনেক সুন্দর একটা কালার দেয় পুডিংকে। তো এখানে সেটা ব্রাউনিশ কালার। হুম হুম তো এখানে দেখো বলছে তাপ দিয়ে বাষ্পীয়করণের মাধ্যমে চিনির শরবত থেকে চিনিও আলাদা করা যায়। এইভাবে শরবতের থেকেও যদি জাল দাও, পানি মানে পানি বাষ্পীভূত করো, তখন কি হবে, চিনিটা নিচে পড়ে থাকবে। এটা দাও। কোনো কোনো উপায়ে উপাদান পৃথক করব, তা উপাদানের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। এখন দেখো আমরা তো অনেকগুলা হচ্ছে করলাম, মানে পৃথক করলাম, তাই না, পদার্থ। কিন্তু কোনটা কোন উপায়ে ব্যবহার করব সেটা কি পদার্থের উপর নির্ভর করবে। তো যেমন দেখো বাতাস, তাপ, ছাঁকনি, চুম্বক ব্যবহার করে মিশ্রণের উপাদান পৃথক করতে পারি। এগুলো আমরা দেখলাম, ঠিক আছে। কি কি ব্যবহার করছি, বাতাস ব্যবহার করছি, তাপ ব্যবহার করছি, ছাঁকনি ব্যবহার করেছি, তারপর চুম্বক ব্যবহার করেছি, ঠিক আছে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি কি ব্যবহার করলাম, কিভাবে আলাদা করা যায়, এই পদ্ধতিটা, আর হচ্ছে সমসত্ব অসমসত্ব মিশ্রণ কাকে বলে, এখান থেকে পড়ে নিবা, ঠিক আছে। এখন দেখো এরপরে যেটা আছে, এটুকুন কি বুঝতে প্রবলেম আছে তাহিম বাড়িবার? নো মিস। আচ্ছা, এবার দেখো বলছে বস্তুর পদার্থের সংরক্ষণ ও পূর্ণ ব্যবহার। আমরা এই সংরক্ষণ পূর্ণ ব্যবহার বিজ্ঞানে অনেক পড়েছি। তো এখন এখানে বলছে বস্তু মানে যে কোনো বস্তু কিভাবে পূর্ণ ব্যবহার বা সংরক্ষণ করতে পারি, যে কোনো বস্তু কিভাবে। তো বলছে কোনো অপ্রয়োজনীয় পদার্থ বা আবর্জনা যখন বায়ু, মাটি ও পানিতে চলে আসে তখন পরিবেশ কি হয়, দূষিত হয়। তো বায়ু দূষণের কারণে আমাদের ফুসফুসের রোগ হয়। পানি দূষিত হলে আমরা নানাভাবে রোগাক্রান্ত হয়ে পড়ি, সাথে সাথে অন্যান্য প্রাণীও অসুস্থ হয়ে পড়ে। মাটি দূষণের কারণে মাটি তার উর্বরতা হারায়, ফসলের উৎপাদন কম হয়, গাছ সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। আবর্জনা কমানো এবং বিভিন্ন দ্রব্য সঠিকভাবে পুনর্ব্যবহার করার মাধ্যমে পরিবেশকে পরিষ্কার রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। তো এটা হচ্ছে আমাদের বস্তু, মানে আমাদের হচ্ছে পূর্ণ ব্যবহার আর সংরক্ষণের একটা কি উপকারিতা এখানে আলোচনা করছি, যে আমরা কেন এটা করব। কারণ আমাদের বায়ু দূষিত হবে, মনে করো হচ্ছে পানি দূষিত হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা আলাদা করে ওইটা আবার পুনরায় ব্যবহার করব। তো পুনরায় কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখি। এখানে তোমাদের তালিকা তৈরি করতে বলছে, তো এটা আমরা বাসায় করব, কিন্তু এখানে দেখি কি বলছে। বলছে বস্তু বা পদার্থের, বস্তু বলতে এখানে পদার্থ বলছে, সংরক্ষণ ও পুনর্ব্যবহার সম্পর্কে আমরা আরো কিছু জানি। কি জানি, আরো কিছু জানি। আমরা প্রতিনিয়ত অনেক জিনিস ব্যবহার করে অথবা না করে ফেলে দিই, যা পরিবেশ নষ্ট করে। এই বস্তুগুলো পুনর্ব্যবহার করে, কম ব্যবহার করে পূর্ণ প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের পরিবেশ দূষণ মুক্ত রাখতে পারি। আচ্ছা, কিভাবে দূষণ মুক্ত রাখবো, এখানে দেওয়া আছে যে ব্যবহার কমানো, কম ব্যবহার করব, মানে প্রয়োজন আমরা অনেক ব্যবহার করি, আহ সেটা আমরা একটু কমাই নিয়ে আসবো, প্রয়োজনের তুলনায় একটু কম করব, অতিরিক্ত করব না, আর অপব্যয় তো করার প্রশ্নই আসে না। আর পূর্ণ ব্যবহার করব। আর কি করব, পূর্ণ ব্যবহার করব, পূর্ণ প্রক্রিয়ায় রিসাইকেল করার জন্য সংরক্ষণ করব। এবার বলছে জৈব সার তৈরি বা কম্পোস্টিং, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের কি আহ মানে পদ্ধতি। তো এটা আমরা একটু ডিটেলস পড়ে আসি।
পরিবেশ সংরক্ষণের জন্য এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোনটা? ব্যবহার কমানো। আমরা যখন কোনো জিনিস ব্যবহার করব তখন কি হব? মিতব্যয়ী হব। মিতব্যয়ী মানে কি? আমরা কম ব্যবহার করব, অপব্যয়ী না। মানে অনেক, যেমন টাকা পয়সা অনেকে অনেক খরচ করে সেরকম করব না। আমাদের যেটা প্রয়োজন শুধু ততটুকুই করব। গোসল করা, দাঁত ব্রাশ করা এবং অন্যান্য কাজে পানি ব্যবহার করার সময় অযথা পানির কল খুলে পানির অপচয় করব না। দেখো, আমরা যখন এই পানির ট্যাপটা খুলে ব্রাশ করি অনেক পানির অপচয় হয়। আবার হচ্ছে গোসলের সময় ট্যাপ ওপেন করে আমরা গোসল করি, আমরা বালতিতে ভরে গোসল করব, আবার শেষ হয়ে গেলে আবার ভরে নিব, এরকম করব, কিন্তু ফেলবো না, এটার কথা বলছে। তো যে রুম থেকে বের হওয়ার সময় রুমের লাইট, ফ্যান ইত্যাদি, মানে যে কোনো রুম, এখানে যে কোনো হবে, রুম থেকে বের হওয়ার সময় রুমের লাইট ফ্যান বন্ধ করে বের হয়ে যাব। ঠিক আছে? এমনি ভাবেই প্রতি ক্ষেত্রে আমরা মিতব্যয়ী আচরণ করব। তো এরপরে দেখো বলছে পুনরায় ব্যবহার করা। পুনরায় ব্যবহার কি? রিইউজ। আচ্ছা, এটা বললে রিডিউস, ব্যবহার কমানো হচ্ছে রিডিউস, আর এটা হচ্ছে রিউজ। তো আমরা অনেক সময় এমন কিছু জিনিস ফেলে দিই। আচ্ছা, যেমন যা আবার Please, বলো। আচ্ছা আমরা রিইউজ বা রিডিউস না বলে আমরা রিসাইকেল বলতে পারি না? না, এখানে রিসাইকেল জিনিসটা অন্য। ঠিক আছে? এটা দেখো, পুনরায় যেটা ব্যবহার করব সেটা হচ্ছে রিইউজ, আর ব্যবহার কমাইলে সেটা রিডিউস। আর যখন তুমি পুনরায় আবার সংরক্ষণ করার জন্য রেখে দিবা তখন রিসাইকেল হবে, মানে তুমি পুনরায় আবার কাজে লাগাবা। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে এখানে তিনটা ওয়ার্ডের তিনটা কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। রিইউজ মানে পুনরায় ব্যবহার করবা, আমি লাস্টে তুলনা করে দেখাবো, বুঝাবো তোমাকে আবার। ঠিক আছে? তো এখন দেখো বলছে রিইউজ, আমরা অনেক সময় এমন জিনিস ফেলে দিই যা আবার ব্যবহার করা যায়। যেমন পানির খালি বোতল ফেলে না দিয়ে তাতে চারা গাছ লাগানো যায়। মশলা রাখার পাত্র হিসেবে ব্যবহার করা যায়। কলম রাখার পাত্র হিসেবেও পাত্র বানানো যায়। একপাশে ব্যবহৃত কাগজে উল্টা পাশে ছবি আঁকা যায়। পুরোনো জামা কাপড় কেটে ঘর মোছার কাপড় বানানো যায়। এভাবে জিনিসপত্র পুনরায় ব্যবহার করলে বজ্র কমে এবং পরিবেশ পরিষ্কার থাকে। আচ্ছা, এখানে দেখো আমরা এখানে আরিবা যেটা বলছিল যে রিডিউস, রিডিউস মানে আমরা যে পানিটা ব্যবহার করছি সেটা কমাইতে হবে, ব্যবহারটা কমাইতে হবে, সেটা হচ্ছে রিডিউস, ব্যবহার কমানো। আর যখন বলছে রিইউজ, রিইউজ মানে হচ্ছে পুনরায় ব্যবহার। একটা পানির বোতল তুমি কিনলা, কিনে পানিটা খেয়েছো, তো ওটা তো একবার ইউজ করছো, এখন তুমি ফেলে দাও। কিন্তু না, এখানে বলছে ওটা ফেলে না দিয়ে তুমি টব হিসেবে ওটা ব্যবহার করতে পারো, এখানে চারা লাগাতে পারো, তারপর ওটা দিয়ে কলমদানি বানাতে পারো। এখন তো অনেকে ক্রাফটিং করে, তো সেরকম করে অন্য কিছু বানাতে পারো। আবার হচ্ছে আমরা তো এটা সবাই করি যে মশলার জার হিসেবে ব্যবহার করি, তোমার মায়েরাও করে দেখবা, বিস্কিটের বয়েম, বিস্কিটের কৌটা যেগুলো আছে, ঠিক আছে, আচারের কৌটা যেগুলো আছে সেগুলা। এখন দেখো বলছে পূর্ণ প্রক্রিয়া, বলছে রিসাইকেল করার জন্য সংরক্ষণ করা। আচ্ছা, রিসাইকেলটা কি? তাহলে এটা আমরা কিন্তু রিইউজ করলাম, এখন আমরা রিসাইকেল দেখবো। এমন কিছু কিছু মানে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা সচরাচর পূর্ণ ব্যবহার করতে পারি না। এগুলোকে যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ করি এবং রিসাইকেল করি তবে এই পদার্থগুলো পুনরায় নতুন কোনো জিনিস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হতে পারে। যেমন টিন, প্লাস্টিক, কাঁচ, কাগজ ইত্যাদি রিসাইকেল করে নতুন দ্রব্য উৎপাদন করা যায়, যার ফলে পরিবেশের ক্ষতি অনেকখানি কমে যেতে পারে। আচ্ছা, এখানে দেখো আমরা কি করলাম, প্রথমে ব্যবহার কমাইলাম, তারপর হচ্ছে পুনরায় ব্যবহার করলাম। এখন এই বোতলটা পুনরায় ব্যবহার করার পরেও মনে করো এটাকে একটু নষ্ট হয়ে গেল বা ফুটো হয়ে গেল, তখন তো এটা ইউজ করা যাচ্ছে না, তখন কি করবা? ওটা সংরক্ষণ করবা। প্লাস্টিক সংরক্ষণ করার পরে ওইটা দিয়ে তোমার এই যে বাঁধি না কট, হ্যাঁ, ওইটা মানে প্লাস্টিক যে দড়িগুলা সেগুলা বানানো যায়। তারপর ওইটা দিয়ে কাঁচের বা কোনো কিছুর কাঁচামাল হিসেবে ওটা ভেঙে আবার করে বস্তা তৈরি হয়, ব্যাগ তৈরি হয়। হ্যাঁ, এগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি। তো এটা রেখে দিলে আবার সেরকম হয়। এই জন্য দেখবা যে আমাদের প্রচুর হকাররা এগুলো কিনতে আসে। কিনতে আসে না বলো তোমাদের বাসায়? দেখবা সবসময় ওরা কিন্তু বলে যে এই যে বোতল প্লাস্টিক ওরা কিনতে আসে। এখন দেখো বলছে জৈব সার তৈরি বা কম্পোস্টিং। তো রান্নাঘরে শাকসবজি, মাছ, মাংস কাটার পর প্রচুর আবর্জনা হয়। এই আবর্জনাগুলোকে যদি সঠিকভাবে মাটির নিচে পুঁতে রাখি তবে এগুলো পচে গিয়ে জৈব সারে পরিণত হয়। এই জৈব সার ফসল ফলানোর জন্য
ব্যবহার করা যায়। আচ্ছা, এখানে দেখো বলছে কম্পোস্টিং, মানে আহ, এখানে হচ্ছে যে আমাদের মানে রান্নার যে আবর্জনাগুলা থাকে সেগুলা কিন্তু কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করে। তো ওইটা তোমরা চাইলে তোমরা টবে দিতে পারো, অনেকেই, আমি নিজেও দিই, আমার পেঁয়াজের পাতা টাতা ওটা পচানোর পানিটা দিলে ওটা কিন্তু সুন্দর একটা কি হয়, সার হিসেবে ব্যবহার করা হয়। তো এইখানে আমরা হচ্ছে সংরক্ষণ পূর্ণ ব্যবহার করার যে উপায়গুলা দেখলাম কিভাবে কিভাবে করা যায়। এখানে চারটা: ব্যবহার কমাইতে হবে, সংরক্ষণ, আর হচ্ছে এখানে পুনরায় ব্যবহার মানে ব্যবহার করতে হবে, আর পুনরায় ব্যবহার করার পরে ওইটা কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, যাতে করে ওইটা অন্য কিছুর কাঁচামাল হিসেবে আবার ব্যবহার করা যায়। এরপরে আহ কিছু আবর্জনাকে আমরা কম্পোস্টিং করব, জৈব সার তৈরি করব। ঠিক আছে? তো এখানে আমরা চারটা পদ্ধতি দেখলাম। তো এখানে দেখো যেটা আরিবা বলছিলা যে রিডিউস, রিউজ আর রিসাইকেল, এগুলা কিন্তু এক একটা এক এক রকম, সবগুলো একরকম না। বুঝতে পেরেছো এর মধ্যে ডিফারেন্স কোনগুলা, কিভাবে ডিফারেন্সটা কি সেটা বুঝেছো কি আরিবা, বুঝেছো? জি মিস। আচ্ছা, তো দেখো আমাদের কিন্তু এই অধ্যায় শেষ। এই অধ্যায়ে আমরা পদার্থ নিয়ে আলোচনা করলাম, পদার্থের গঠন নিয়ে, যে পদার্থ কিভাবে গঠিত হয়, পদার্থের হচ্ছে অবস্থা কতটি, হ্যাঁ, তারপর পদার্থ কিভাবে আলাদা করা যায়, পদার্থের মিশ্রণটা কি করে করা হয়, তারপর এটা আবার রিউজ করা হয় কিভাবে, ঠিক আছে, রিসাইকেলিং পদ্ধতি কিভাবে করা হয়, সেগুলো আমরা এখানে আলোচনা করলাম। তো এখানে কি তোমাদের প্রবলেম আছে কোনো? নো মিস। বোঝনি এমন? তাহিম, কি সমস্যা আছে? বুঝেছো কি যতটুকু পড়ালাম? ইয়েস মিস। আচ্ছা, তোমরা তাহলে এটা পুরোটা আরেকবার পড়ে এসো, ঠিক আছে? পড়বা, আর হচ্ছে এখানকার উত্তরগুলো, এখানকার প্রশ্নের উত্তরই লিখো, আর আমি ক্লাসে দুইটা প্রশ্ন লিখতে দিব, মাত্র দুইটা, এই বর্ণনামূলক দুইটা প্রশ্ন লিখতে দিব। মানে নেক্সট ক্লাসে যেটা পড়াবো তারপরে, এটা পরীক্ষা না, শুধু দুইটা প্রশ্ন লিখতে দিব। ঠিক আছে? আর এগুলা হচ্ছে লিখবা তোমরা, এই যে এখানে যেগুলো আছে এটা লিখে জমা দিবা। তাই এখন না না, এখন না, এখন সম্ভব ক্লাসে, মানে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, অনুশীলনের প্রশ্নগুলা নেক্সট ক্লাসে তোমরা এটা করে আসবা। বুঝছো? জি মিস। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে ইংলিশের জন্য বলি, ইংরেজিতে আজকে এক্সাম আছে না? জি মিস। মিস আপনি কি শুধু ইউনিট 10 থেকে, সরি মিস, আপনি কি রাইমসটা কি দিবেন, মানে কবিতাটা যেটা? এখনই তো প্রশ্ন পেয়ে যাবা, তাই না? ওকে। আচ্ছা, তোমাদের বিজ্ঞানে কি কোনো চ্যাপ্টারে সমস্যা আছে কি? নো মিস। থাকলে কিন্তু বলবা, হ্যাঁ, আমি সলভ করে দেবো। আচ্ছা, আমাদের তো আরো 4 মিনিট ক্লাস আছে, তো ওরা জয়েন করুক, তারপর